হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আজকে আমি একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স। তো বাংলাদেশ সহ সারা বিশ্বে ফ্রিল্যান্সিং কাজের অনেক চাহিদা রয়েছে। আমাদের বাংলাদেশের অনেক মানুষই বর্তমানে ফ্রিল্যান্সিং করে স্বনির্ভরশীল হয়েছে, নিজেকে আত্মনির্ভরশীল করে তুলেছে। তো আমাদের আজকের স্লোগান হচ্ছে দেশে বসে আয় করি, স্বনির্ভর বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফ্রিল্যান্সিং কোর্সে। আমাদের কোর্সসমূহ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব পেজ ডিজাইন। এছাড়াও রয়েছে অফিস প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করে থাকি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিভিন্ন কোম্পানি যেমন বিভিন্ন এমপ্লয়ের দ্বারা মার্কেটিং করে থাকে তাদের প্রোডাক্টসমূহ। এখানে আমরা অনলাইনে সেই মার্কেটিংয়ের কাজটা করব, যাকে ডিজিটাল মার্কেটিং আমরা বলে থাকি। তো ডিজিটাল মার্কেটিং দুইটি ভাবে করা যায়, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এসইও মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। তো আমরা কেন ডিজিটাল মার্কেটিং করব সেই সম্পর্কে আমরা বা পার্থক্যটা দেখব, যে ট্রেডিশনাল মার্কেটিং বা ট্রেডিশনাল বিজ্ঞপ্তি বা ডিজিটাল বিজ্ঞপ্তির আসলে সুবিধা বা অসুবিধাটা কোথায়। তো আমরা চলো ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাসমূহ দেখে আসি। কেন আমরা ট্রেডিশনালকে বাদ দেব বা ডিজিটাল মার্কেটিংটা করব, মূলত এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার হচ্ছে পরিমাপযোগ্যতা। পরিমাপযোগ্যতা বলতে আমরা যদি কোনো বিজ্ঞাপন দেই ফেসবুকে ডিজিটাল পদ্ধতিতে, তাহলে কিন্তু আমরা ওই বিজ্ঞাপনটা কতজন দেখছে বা কতজন এটা পড়ছে আমরা কিন্তু এটা বুঝতে পারি, বা আমাদের কাছে একটা নির্দিষ্ট ডাটা থাকে। কিন্তু আমরা যদি কোনো বিজ্ঞাপন পত্রিকায় দিই, তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে কতজন আমার এই বিজ্ঞাপনটা পড়ছে বা কতজনে দেখছে। এরকম কোনো তথ্য বা ডাটা কিন্তু আমাদের কাছে থাকে না। তাই আমরা ট্রেডিশনাল পদ্ধতিটা বাদ দিয়ে এজন্য আমরা অনেকেই এখন ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞাপন দেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করি। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা। 2 নম্বর হচ্ছে লো কস্ট অ্যান্ড ইন ডিজিটাল স্পেস, যার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা যদি কোনো একটি বিজ্ঞাপন যে কোনো একটা পত্রিকার প্রথম পেজে বা ফার্স্ট কলামে বড় হেডিং লাইন বা বড় অক্ষর দ্বারা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একদিনের জন্য আমরা এটা পে করে থাকি, এবং ওই নির্দিষ্ট একদিনই কিন্তু আমার বিজ্ঞাপনটা সে প্রকাশ করে। কিন্তু আমরা যদি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ে আমরা যদি ফেসবুকে সেম টাকাই খরচ করি বা 3 থেকে 4,000 টাকা খরচ করি বা ইনভেস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই বিজ্ঞাপনটা ফেসবুক 10 থেকে 12 দিন বা 4 থেকে 5 দিন এরকম প্রকাশ করবে বা বিজ্ঞাপনটা দেখাবে। ফলে দেখা যাচ্ছে আমরা পত্রিকার থেকে বা আগের যে ট্রেডিশনাল মার্কেটিং সেই পদ্ধতির থেকে যদি ডিজিটাল মার্কেটিংয়ে আমরা বিজ্ঞাপন দেই, তাহলে কিন্তু আমাদের বিজ্ঞাপনটা অনেক দিন দেখাবে, পাশাপাশি অনেক লোকের কাছে খুব অল্প সময়ে পৌঁছে যাবে। নম্বর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এটা দ্বারা যা বোঝায়, দেখা গেছে যদি কোনো একটি ব্যক্তি দেখা গেছে তার একটা জমি বিক্রয় করবে বা একটা প্লট বিক্রয় করবে, এজন্য সে কী করলো, একটা টিভিতে বিজ্ঞাপন দিল যে সে একটি প্লট বিক্রি করবে। ফলে দেখা গেছে এখানে প্লট ওই লোকই কিনবে যার কাছে হয়তো হাতে নগদ টাকা জমা আছে বা যার কাছে অনেক অর্থ আছে। সবাই কিন্তু জমি সবসময় কিনতে পারে না। তো এক্ষেত্রে বিজ্ঞাপনটা যে সবাই দেখবে বা ওই কোয়ালিটির লোকগুলোই দেখবে, এর কোনো কিন্তু সিউরিটি নাই। কিন্তু দেখা গেছে আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ওই নির্দিষ্ট লোককে আমি টার্গেট করে কিন্তু বিজ্ঞাপনটা দিতে পারি। অথবা কেউ দেখা গেছে 1 সপ্তাহের মধ্যে বিদেশ থেকে আসবে, এরকম বিদেশ ফেরত সেই 1 সপ্তাহের মধ্যে যারা আসবে তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে আমি টার্গেট করে বিজ্ঞাপনটা দিতে পারি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা, যেটা আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ে সম্ভব না। অর্থাৎ আমি যাকে টার্গেট করব, আমার যে উদ্দেশ্য, সেটা কিন্তু টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভব না। কিন্তু ফেসবুকে নির্দিষ্ট করে আমার যাকে টার্গেটের দরকার তাকে কিন্তু নির্দিষ্ট করে বিজ্ঞাপনটা আমি দেখাতে পারতেছি। নম্বর হচ্ছে ইন্টারেক্টিভ। এটাকে আমরা যোগাযোগ বা কমিউনিকেশন হিসেবে বলতে পারি। যেমন আমি একটা টিভিতে বিজ্ঞাপন দেওয়ার পরে টিভিতে সেই বিজ্ঞাপনটা আসলে সবাই দেখছে কিনা এটা কিন্তু আমি জানি না, বা দেখার পরে কেউ আমার সাথে যোগাযোগ করবে কিনা বা করতে পারবে কিনা এটাও কিন্তু আমার জানা নেই। কিন্তু আমি যদি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বা ফেসবুকে একটা বিজ্ঞাপন দেই, আমরা কিন্তু সেখানে একটা প্রোডাক্ট সম্পর্কে লিখে দেই যে কন্ট্যাক্ট নাম্বার বা
এই প্রোডাক্টটা আমরা কত টাকায় বিক্রি করব বা এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কি না, সব কিছু কিন্তু বিজ্ঞাপনটার নিচে দিয়ে দিই। ফলে আমার যে অডিয়েন্স বা যে আমার বিজ্ঞাপনটা দেখে সে কিন্তু ওইটা দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং কে দেখছে সেটাও কিন্তু আমি জানতে পারি। দেখা গেছে টিভিতে বা পত্রিকায় বিজ্ঞাপনটা দিলে এটা কিন্তু নিশ্চিত থাকি না যে কে আমার বিজ্ঞাপনটা দেখছে বা কে আমার সাথে যোগাযোগ করবে বা আমি রেসপন্স করতে পারবো কি না, এরকম কোনো নির্দিষ্ট কোনো সুবিধা কিন্তু থাকে না, যেটা ডিজিটাল মার্কেটিংয়ে বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে সেই নিশ্চয়তাটা পাওয়া যায়। ৫ নম্বর হচ্ছে রিশেয়ার ভ্যালু, যার অর্থ হচ্ছে আমরা যদি কোনো বিজ্ঞাপন টিভিতে বা পত্রিকায় দেই সেটা কিন্তু শুধুমাত্র একদিনের জন্য দেই, অথবা দ্বিতীয় দিন দিতে হলে আমরা আবার পুনরায় টাকা খরচ করতে হবে, তাহলেই সম্ভব। কিন্তু এখানে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে এইটাই সুবিধা, যেটা হচ্ছে যে আমার যদি ফেসবুক প্রোফাইলে বা আমার নিজস্ব আইডিতে যদি ৫,০০০ ফ্রেন্ড থাকে ন্যূনতম বা ২,০০০ থাকুক, তাহলে কিন্তু আমার এই বিজ্ঞাপনটা আমার ওই ২,০০০ ফ্রেন্ডের মধ্যে ধরলাম ৫০০ ফ্রেন্ডে আবার কি করলো, অন্য একজনকে শেয়ার করলো। ফলে কি হলো, ওই ৫০০ ফ্রেন্ড কিন্তু আমার বিজ্ঞাপনটা দেখতে পারলো, যেখানে আমার কোনো টাকা বা অর্থ খরচ হলো না। তাহলে অল্প খরচে কিন্তু আমার এই বিজ্ঞাপনটা পুনরায় আবার শেয়ার হয়ে গেল। বা ৬ নম্বর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো কাস্টমার কোনো কিছু কিনতে যায়, তখন কিন্তু ওই দোকানদার বা ওই কোম্পানির মালিক দেখা গেছে আপনার কাছ থেকে কি করে মোবাইল নাম্বার বা যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার রাখে। এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিয়ে আসলেন, এটাকেই আমরা বলে থাকি লিড বা লিড জেনারেশন। মানে হচ্ছে আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট তথ্য আপনি শেয়ার করলেন বা তথ্যটা সে সংগ্রহ করলো। এভাবে বিভিন্ন তথ্য সংগ্রহের করার একটাই কারণ হচ্ছে তারা কিন্তু পরবর্তীতে যে সকল নতুন নতুন প্রোডাক্ট আসবে তাদের কোম্পানিতে, সেই প্রোডাক্টগুলো যাতে আপনি ক্রয় করেন বা আপনার দৃষ্টিতে আনা যায়, এজন্য তারা কী করে পরবর্তীতে আপনাকে ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু একটা মেসেজ পাঠায়। এভাবে কিন্তু আপনি জেনে যান যে ওই কোম্পানির নতুন কোনো প্রোডাক্ট আসছে কি আসে নাই, বা তখন আপনার যদি আগ্রহ থাকে আপনি কিন্তু এই লিড জেনারেশনের মাধ্যমে ওই কোম্পানিতে আবার বা ওই কোম্পানির প্রোডাক্টটা আবার কিনতে যান। এজন্য লিড জেনারেশনের এটা হচ্ছে একটা ভালো সুবিধা, যেটা আপনি ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব না, যেটা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এছাড়াও আমরা অনেক সময় দেখা গেছে আমি যেই কোম্পানিতে যাই নাই কখনোই, বা আপনি তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেন নাই, অথচ তাদের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ আসছে। যেমন ধরুন আপনাকে একটা মেসেজ দিল যে ভাষা শিক্ষা, যে কোনো চায়না ভাষা বা জাপানি ভাষা শিখতে আগ্রহী কিনা আপনি, এরকম একটা মেসেজ দিল। আসলে এটা আসছে কিভাবে? এটা হচ্ছে দেখা গেছে ওই চায়না ভাষা যারা প্রশিক্ষণ দেয় তারা কি করে গোপনে হোক বা সরাসরি হোক বিভিন্ন কোম্পানির সাথে, মোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে তারা এই মোবাইল নাম্বারগুলো কালেক্ট করে টাকার মাধ্যমে বা কন্ট্যাক্ট করে যে আপনি আমাকে কিছু নাম্বার দেন, বিনিময়ে আমি আপনাকে এই পরিমাণ অর্থ দেব। এই পরিমাণ অর্থের বিনিময়ে সে কী করলো, এই তথ্যগুলো সংগ্রহ করলো। সেই তথ্য থেকেই আপনাকে কিন্তু তারা মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, আমাদের এখানে অল্প খরচে ভাষা শিখানো হয়। এরকম কিছু মেসেজ কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই তথ্য কালেক্ট করা বা তথ্যটা দিয়ে আসা, আমরা যখন দিয়ে আসি, এটাকেই আমরা বলে থাকি লিড জেনারেশন। ৭ নম্বর হচ্ছে রিটার্গেটিং, মানে পুনরায় আপনি কাস্টমারকে টার্গেট করা, যেটাকে আমরা রিটার্গেটিং বলি। যেমন মনে করুন একটু আগে আমরা কিন্তু বলেছিলাম যে আমি যখন ফেসবুক মার্কেটিং করব বা সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যাই বলুন, এটা যখন সম্পন্ন করব তখন কিন্তু আমার কাছে একটা তথ্য থাকবে কাস্টমারের। তাহলে আমি কি করলাম, আমার যখন কোম্পানির নতুন নতুন প্রোডাক্ট আসলো বাজারে, তখন কিন্তু আমরা সেই নতুন প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে টার্গেট করে একটা মেসেজ সেন্ড করতে পারি। এক্ষেত্রে মেসেজ যদিও কস্টলি সামান্য পরিমাণ হলো, আমরা এক্ষেত্রে ইমেল করতে পারি, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারি, অথবা ইনস্টাগ্রামে নক করতে পারি। এভাবে কিন্তু আমরা তাদের তথ্যগুলো কালেক্ট করে রিটার্গেটিং করতে পারি।